শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে একজোট জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি দল দাবি আদায়ে মাঠের আন্দোলনে ও সরব জোটের নেতাকর্মীরা। ঐকমত্য কমিশনের চলমান আলোচনার মধ্যে জামায়াতের মাঠের আন্দোলনকে ভালোভাবে নেয়নি বিএনপি। দুদলের নেতাদের মধ্যে কথার লড়াইয়ে স্পষ্ট হচ্ছে জামায়াত বিএনপির বিরোধ। সৃষ্টি এই বিরোধ আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে চড়াচ্ছে উত্তাপ। বিএনপিও থেমে নেই, জোটের পরিধি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। হেফাজত ইসলাম সহ কয়েকটি দলের নেতাদের সাথে বিএনপির নেতাদের চলছে আলোচনা। বিএনপি জামায়াতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন খবর এসেছে, রাজনীতির মাঠে গণ অধিকার পরিষদের সাথে জোট করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল দুটির নেতারা জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে তার নির্ভর এই দল দুটি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। দেশে চলমান বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে গেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন এই সফরে হয়তো আসতে পারে সমঝোতার আভাস। দর্শক, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সমঝোতার পথে রাজনীতি। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাইরে আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। সাইদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আমার ডানে আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। আশরাফ আলী আকন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম সমঝোতার পথে কি রাজনীতি আসলে যাচ্ছে কিনা, সেই আশাই হয়তো আমি জানি দেশের মানুষও সেটাই অপেক্ষা করছে। আমি একটু যেতে চাই সাইদ খানের কাছে। প্রথমে সাইদ খান, রাজনৈতিক দলগুলোর এবং টানাপোড়েনের মধ্যে আমরা দেখলাম নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী আছেন বিএনপির, জামায়াত এবং এনসিপির কয়েকজন নেতা। তো কি দেখছেন আসলে? আমরা কেউ কেউ রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ওখানে বসে হয়তো সমঝোতা কিংবা আসন বন্টন এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। সাংবাদিক হিসেবে আপনি কি দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক আশরাফ আলী আকন এবং বড় ভাই, তাকেও স্বাগত জানাচ্ছি। আসলে সমঝোতার শব্দটি কিন্তু আসলে একটু নেগেটিভ হিসেবে রাজনীতিতে দেখা হয়, আবার সেই সমঝোতাই কিন্তু করতে হয়। এখন সমঝোতা দুই ধরনের। আপনি আপনার ভূমিকায় বলেছেন যে আসন সমঝোতা, আরেকটি হচ্ছে গণতান্ত্রিক সমঝোতা। এখন সমঝোতায় কিন্তু 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে এক ধরনের সমঝোতা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়ে গেছে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে একটি কমন ইন্টারেস্টে, সেটি হচ্ছে ফ্যাসিবাদকে দূর করবার জন্য অভিন্ন ইস্যুতে তারা ঐক্যবদ্ধভাবে লড়েছে এবং তারা অকাতরে জীবনও বিলিয়ে দিয়েছে, আপনি দেখেছেন। এবং সাধারণ জনগণও কিন্তু তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাদের জীবনটুকু রাজপথে বিলিয়ে দিয়েছে। আমরা যারা পেশাজীবী ছিলাম আমরাও কিন্তু লড়েছি। সবার একটি কমন ইন্টারেস্ট ছিল ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ। সেই জায়গা কিন্তু একটা সমঝোতা 2024 সালের জুলাই মাসেই হয়ে গেছে। এর পরবর্তী স্টেজে এসে যখন আসলে সমঝোতার আলোচনা হচ্ছে, এটি হচ্ছে ক্ষমতার সমঝোতা। রাষ্ট্র ক্ষমতায় কারা যাবেন, সরকার কারা গঠন করবেন, সরকারে কে কতটুকু প্রভাবশালী হবেন, সরকারের কোন অংশকে কতটুকু নেবেন, হ্যাঁ, এই বিষয়টির সমঝোতাটি তখনই আসে যখন একটি পক্ষ প্রচণ্ড রকমের শক্তিশালী থাকে বা জনভিত থাকে, আর একটি অংশের যখন জনভিত একটু দুর্বল থাকে বা জনপ্রিয়তা একটু নিচের দিকে থাকে, তখন কিন্তু এক ধরনের সমঝোতা প্রয়োজন হয়, বন্টনের প্রয়োজন হয়। হ্যাঁ, জনগণ আসলে এখানে আমি সমঝোতা শব্দটি আমি সমর্থন করি না। জনগণকে জনগণের রায় দেবার সুযোগ দিতে হবে, সেই সুযোগটি সমঝোতা জনগণ করে দিক। এখন নিউ ইয়র্কে অতীতে তো আমরা দেখেছি সমঝোতা, অতীতের যে বাস্তবতা আর 24 পরবর্তী বাংলাদেশের বাস্তবতা এক নেই। 24 পরবর্তী আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 আগস্ট 24 আশা আকাঙ্ক্ষা কি ছিল বলেন? কি আশা আকাঙ্ক্ষা? নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশকে ভেঙে চুরে নতুন আর একটা বাংলাদেশ বানানো সম্ভব? কি করা উচিত? এখন বাংলাদেশের সংস্কার করা প্রয়োজন। ঐক্যমত্য কিছু নেই, ঐক্যমত্য হয়ে আছে। এখন এই যে অনৈক্য দেখছেন, এটি হচ্ছে ক্ষমতার ভাগবাটোয়ারার প্রশ্নে অনৈক্য। এটির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে রাজনৈতিক দলগুলো কে কতটুকু নিবেন, এটি হচ্ছে তাদের স্বার্থের ব্যাপার। এখানে জনগণের কোনো স্বার্থ নেই। জনগণের স্বার্থ একটি, সেটি হচ্ছে গত 15 বছর 7 মাসে ফ্যাসিবাদী
শাসন যেভাবে মানুষকে দুঃশাসনের জাতাকলে ফেলেছে, যেভাবে মানুষের অধিকার হরণ করেছে, আপনি দেখেন গত 15 বছর 7 মাস এই বাংলাদেশ কি জনগণের রাষ্ট্র ছিল? জনগণ তাদের প্রতিনিধিকে ভোট দেবার সুযোগ পেয়েছে। আমার সহ আলোচক আকন্দ সাহেব আছেন, তারাও 2014 সালে আমরা দেখেছি, আমি তো একেবারে মাঠে কাজ করা একজন রিপোর্টার, তারাও শেখ হাসিনার সেই পাতানো নির্বাচনে অংশ নিয়েছিলেন। তারপরে আমাকে একটু বলতে দেন সাংবাদিক হিসাবে, আমাকে একটু বলতে দেন কথাটাকে। আমি অবজেকশন দিলাম। অবজেকশন আপনি আপনার বলার সময় বলবেন, এইটা আমরা সাংবাদিক, আপনি আপনার বলার সময় বলবেন। আমি অ্যাজ এ রিপোর্টার সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যখন 14 সালের একতরফা নির্বাচন বর্জন করলো, তখন আমরা দেখেছি হাত পাখার বাতাসে সারা দেশের নির্বাচনী মাঠে ধুলো ময়লা উড়ে গিয়েছিল। এরপরে তারা একটি সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ঘুষি খেয়ে সেই হাসিনার নৌকো থেকে ছিটকে পড়লো। হ্যাঁ, তো বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে এক ঘুষিতে তারা নৌকা থেকে ছিটকে পড়তেও আমরা দেখেছি। তো এখন যদি ওই ঘুষি না হতো, যদি ওখানে সিটি কর্পোরেশন নির্বাচনে যদি মেয়র পদে তারা নির্বাচিত হতো, হয়তো গল্প অন্যরকম হতো, হয়তো জাতীয় পার্টির মতো তাদের ঘাড়ের উপরেও সেই দায় চাপানোর মতো যথেষ্ট ভূমিকা তাদের ছিল। কেন মনে হচ্ছে আপনি শুধু ইসলামী আন্দোলন করেছেন? ইসলামী আন্দোলন করেছে, বিএনপি তো নির্বাচন করেছে, বিএনপি নির্বাচন করেছে, সেটি কি আর এই 19 সালের নির্বাচন করেছে? 24-এর আগে যেটা হলো, না 24-এর আগের নির্বাচন, যে ডাক্তার শাহাদাত ইশরাক হোসেনের, তারা কি এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে? তারা তো নির্বাচন বর্জন করেছে। স্বীকৃতি না দিলে তারা মেয়রের পদে আছেন কেন? স্বীকৃতি না দিলে সেটা তো আদালত স্বীকৃতি দিয়েছে, সেটি আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আমি মন্তব্য করার এখতিয়ার রাখি না, সেটি আদালতের বিষয়। এখন বিষয়টি হচ্ছে যে সমঝোতা যে জায়গাটির কথা বলছেন, আজ সেই সমঝোতার বিষয়টি হচ্ছে গত 15 বছরে রাষ্ট্র নাগরিকবিহীন রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপিত হয় ভোটের মাধ্যমে। সেই ভোটের অধিকার হরণ করা হয়েছিল এবং সেই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হচ্ছে সংস্কার। নতুন বাংলাদেশ বলতে কি? নতুন বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ, সারা বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, সেটি একটি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ বলতে ভেঙে চুরে আর একটা বাংলাদেশ বানানো না, বা লাল সবুজের পতাকা চেঞ্জ করা না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা না। চরিত্রগতভাবে পাল্টেছে কিনা, চরিত্রগতভাবে আমরা পাল্টাইনি তো। এই যে সমঝোতার আলোচনা আসছে, আমরা তো আবার দেখছি বড়র কাছে ছোটর কিছু চাওয়া, ব্যাংক দখল, চাঁদাবাজ, স্ট্যান্ড দখল, এটি শুধু ব্যক্তি বদল হয়েছে। আপনি দেখেন না, এখনো বিতর্ক চলছে, কে ভিসি হচ্ছে, কে ডিসি হচ্ছে, কে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে, কে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হচ্ছে, কে কোন জায়গার সভাপতি হচ্ছে, কে কোন জায়গার সাধারণ সম্পাদক হচ্ছে, এটি নিয়ে তো বিতর্ক চলছেই। আমি শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে সমঝোতার যে বিষয়টি বলছেন, সমঝোতা করতে হবে জনগণের সাথে। জনগণকে জনগণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। এখন এই পিয়ার না হলে ভোট হতে দেব না। আপনি সরকারের সাথে আমেরিকা সফর করেন, আবার সেই সরকারের বিরুদ্ধেই রাজপথে হুঙ্কার দেন, এটি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এই ডাবল স্ট্যান্ডার্ড জনগণ চায় না। আপনি জনগণের উপরে ছেড়ে দেন। আপনাকে জনগণ যদি জনপ্রিয় মনে করে, আপনি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি সংবিধান সংস্কার করে, সংবিধান পাল্টে আপনি আপনার মতো করেন, জনগণকে প্রতিশ্রুতি দেন। ঠিক, সেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কি সব দলগুলো একমত হচ্ছে? সবাই রাজপথে আছে, সবাই ভোটের মাঠে আছে। এখন যারা পিআর বলছে তারা কিন্তু 300 আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। আমার বড় ভাই যে আকন্দ সাহেব আছে, আমার নিজের জেলায় রুস্তম আলী ফরাজিকে নমিনেশন দিয়ে মাঠেও আছে, আবার এদিকে পিআর এর জন্য আন্দোলন করছে। ডাবল স্ট্যান্ডার্ড আন্দোলন। না না, তা তো নির্বাচন বর্জন করেনি, নির্বাচন হতে দিবে না। গত দুদিন আগে তো তারা সারা দেশে আন্দোলন করেছে। আশরাফ আলী, এখন আপনারা কি আসলে নির্বাচন বর্জন করার চেষ্টা করছেন? চ্যানেলের সঞ্চালক এবং আমার এক ভালো ভাই সাংবাদিক, নব্য সাংবাদিক, তাকে আমি ধন্যবাদ জানাই। আজকের ফ্যাসিস্টদের নব্য সাংবাদিক বলছেন? হ্যাঁ, না, উনি অনেক পুরনো সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক। অভিজ্ঞ, কিন্তু এই অভিজ্ঞ সাংবাদিকরাই কিন্তু বারবার ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করে। না না, আপনি আপনার কথা প্রত্যাহার করুন। নব্য সাংবাদিকতার অর্থ কি? আপনি নব্য গণতান্ত্রিক। আমি যদি বলি, আমি কি আপনাকে বলেছি নব্য গণতন্ত্রের দালাল সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক? তাহলে নব্য সাংবাদিক কথাটা এই জন্য বললাম আপনাকে নব্য বললাম এই কারণে, আপনি একটা মিথ্যা তথ্য দিয়েছেন। কোনটা মিথ্যা তথ্য? মিথ্যা তথ্য হয় 2014 সালে, 2014 সালে
2014 সালে আপনি নাম কাটার কে? আপনি নাম কাটবেন কেন? আপনি নাম কাটবেন, আপনি মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকতা করেন। 14 সালের নির্বাচনে আপনারা জাননি? প্রশ্নই আসে না। কে বলছে? আমি বলছি, আমি দলের আপনি মিথ্যা কথা বলছেন। আমি বলছি আপনি মিথ্যা কথা বলছেন। আপনি মিথ্যা কথা বলছেন। ধর্মের দোহাই দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন। আমাকে বলতে দেন। হ্যাঁ, বলেন আপনি কাউকে হেয় প্রতিপন্ন করে বলতে পারেন না। আপনি ব্যক্তিগত অ্যাটাক কেন করলেন? আপনি ব্যক্তিগত অ্যাটাক কেন করবেন? আমি জানি আমি কি আপনার সাংবাদিক চাই বারবার ফ্যাসিস্টদের সহযোগী ভূমিকা পালন করছে। আপনি ফ্যাসিস্টের দালাল ছিলেন। আপনার দল শেখ হাসিনাকে, আপনার দলের যে প্রধান তিনি শেখ হাসিনাকে আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে পারেন না। দলের প্রতি অপবাদ দেননি। আপনারা নির্বাচনে জানেন দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক কেন করবেন? উনি একটা ব্যক্তি, একটা দলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। আপনার দল দালালি করেনি শেখ হাসিনার? আপনারা করছেন দালালি। আপনি দালাল। আপনার হাসিনার দলে আপনারা করছেন। আপনি দালাল। আপনি এখন গণতন্ত্রের শপথ দিচ্ছেন। দালালি করাই আপনাদের অভ্যাস। আপনারা দালাল। আয়নায় মুখ দেখেন, মিথ্যা কথা বলবেন না। একটা সার্টিফিকেট লইয়া আপনি মিথ্যা তথ্য ধর্মের দোহাই দিয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। ধর্মের দোহাই দিয়ে মিথ্যা কথা বলছেন। আপনার বিরুদ্ধে মানহানি মামলা হবে। আপনি মানহানি মামলা, আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক করলেন কেন? অনুরোধ করছি দুজনকে সাইদ ভাই, আমাকে কথা বলতে আপনি ব্যক্তিগতভাবে অ্যাটাক কেন করবেন? ব্যক্তিগত আক্রমণ করবেন না, ব্যক্তিগত অ্যাটাক কেন করবেন? ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ কেন করবেন? আমি বলেছি আপনি বলার আগে আমি বলেছি সাইদ ভাই, আপনি বলার আগে আমি প্রথমে ধরেছি, সুতরাং আপনার কথা না বললেও চলতো। আমি তাকে বলেছি কোন নব্য সাংবাদিক, উনি অভিজ্ঞ সাংবাদিক, সেটা আমি বলেছি। তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে আমি গুম হওয়া মানুষ, আপনি আমার সম্পর্কে জেনে কথা বলবেন। আপনার ভূমিকা কি? আপনার কি ভূমিকা? আপনি দালালি করেছেন। দালাল, আপনারা দালাল। রাজপথে নামছি। কোথায় রাজপথে ছিলেন আপনি? আপনার নাম আপনাকে তো দেখিনি কোথাও। আপনি কে? আপনি কে? আমার আপনার বক্তব্যটা, আপনার বক্তব্য প্রত্যাহার করুন। আমার বক্তব্য রাখতে দেন। আপনি বক্তব্যটা বলি ভাই একটু প্লিজ। আমি একটা বলি, আমি একটা কথা বলছি ওনার বিরুদ্ধে, কারণ উনি এত বড় একজন জাইগান্টিক সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক। উনি একটা মিথ্যা তথ্য, 14 সালে নির্বাচন গেছে, বিএনপির কোনো নেতাও বলে না, আদ্যবধি বলে নাই। আদ্যবধি কোনো অনেক বিএনপির সাথে টকশো করছি আমরা, তারা কিন্তু কেউ বলে নাই 14 সালে আমরা নির্বাচনে গেছি। আমরা 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচনে গেছি, 18 সালে বিএনপি গেছে, আমরাও গেছি। 24 সালে বিএনপি যায় না, আমরাও যাই নাই। স্থানীয় নির্বাচন বিএনপি করছে, আমরাও করছি। স্থানীয় নির্বাচন যেমন শাহাদাত হোসেন এখনো আছে, স্টাক মামলা করছে, সেই হবে, আমরাও করছি, তারাও করছে। এটা স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমরা 14 সাল প্রত্যাখ্যান করেছি, 24 সাল প্রত্যাখ্যান করেছি। 18 সালে শেখ হাসিনা গণভবনে সব দল ডাকলো, একমাত্র আমরা প্রত্যাখ্যান করেছি, হাসিনার সাথে যাই নাই। এবং 18 সালে নির্বাচনের প্রথম দিন 11টার দিকে আমরা নির্বাচন বর্জন করেছি সারা দেশে। আমরা প্রত্যাহার করে নিয়েছি সমস্ত প্রার্থীদেরকে। আমাদের তখন 299 জন প্রার্থী ছিল, একজন বাদ পড়ে গেছে, এটা কিসের কারণে, 299। আমরা 11টার দিকে, আর ওনরা 18 সাল থেকে 22 সাল পর্যন্ত সেই হাসিনাকে, অবৈধ ফ্যাসিস্টকে তারা পার্লামেন্টে বসছে। তারা পার্লামেন্টে বসা তারা যা সুযোগ সুবিধা যা পাওয়ার, এবং পোলট থেকে শুরু করে ফখরুল তো জাননি ওখানে, না উনি একজন জানে, শপথ পড়ে না, কিন্তু উনি তো পার্লামেন্ট মেম্বার হয়েছে। তারপরে যে কজন ছিল সেখানে ওনারা সব কিছু নিয়েছেন। 22 সাল পর্যন্ত কিন্তু বৈধ দিয়েছেন ওই হাসিনাকে, এরা দিয়েছেন। এবং গণভবনে যা এরা সমঝোতা করেছেন হাসিনার সাথে যে নির্বাচনে যাবে। ওনারা নির্বাচনে গেছে, ওনার ধরনের ঐক্যফ্রন্টের নামে নির্বাচন করছেন, সব দল করছে, আমরাও করছি। এটা হলো 18 সালে। আর করছিল আপনার এই 8 সালে আমরা এটা নির্বাচন করছি, এটা ওনারাও করছে, আমরাও করছি। এই হলো আমাদের অবস্থা। সেখানে আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক ভাই, আজকের আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওনার, এইটা 14 সালে নির্বাচনে আমরা গেছি, এই যদি প্রমাণ করতে পারে আমরা দল করব না। আর উনি যদি প্রমাণ করতে না পারে ওনার ক্ষমা চাইতে হবে। উনি সাংবাদিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে যেটা হলো, হ্যাঁ এই তো বলেন আর কি। প্রশ্নটা হলো, এখন আপনাদের একজন জোটের একজন নেতা আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা তো কোনো জোট করি নাই, জোটের আন্দোলনে তো আছে। জোট না, আমরা করছি আমরা নির্বাচনী সমঝোতা। এই সমঝোতা যারা আছেন তাদের একজন আপনার লন্ডন নিউ ইয়র্কে আছেন সফরসঙ্গী, সেখানে কি আপনি দেখছেন কোন ধরনের সমঝোতা, কোন প্রশ্নই আসে না, বা আপনাদের কাছে আব্দুল্লাহ তাহের তো শুধু নাই, সেখানে তো এটাও গেছে, এনসিপি 2 জন গেছে না, সমঝোতা কিসের? এখানে ওই দাওয়াত জানিয়েছে। আমরা যেটা বলছি, আমাদের মন্তব্য উনি এইটা
বৈষম্যমূলক আচরণ করছেন ডক্টর ইউনূস। উনি একটা দলের রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন হলো তো যাওয়ার পরে রেজিস্ট্রেশন পাইলো, এখনো মার্কাও পায় নাই। তাদেরকে নিয়ে এটা ওনার দল, এটা তো ডক্টর ইউনূসের দল। এই লোক নিয়ে গেল, অথচ অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আলাপও করলো না, ঠিক যাবে তাও কিছু বললো না। কাজে উনি একটা বৈষম্যমূলক এই আচরণটা করেছেন। এবং 100 লোক নিয়ে 160 জন বলছে, টিআইবি বলছে 160, এত একটা বহর নিয়ে এখানে ইউরোপের দেশগুলোর থেকে 5 জন 7 জন 10 জনের বেশি আসে না। আর উনি 100 লোক নিয়ে রাষ্ট্রে এত টাকা খরচ করিয়া উনি গেছেন। এইটা আমাদের দৃষ্টিতে তো ভালো হয় না। আমরা প্রতিবাদ জানিয়েছি, আবারও প্রতিবাদ জানাই। এবং ওখানে যাওয়ার পরে যে বাংলাদেশে বদনাম করেছে, বাংলাদেশকে কলঙ্কিত করেছে, মারামারি করেছে এবং সেখানে মামলা হয়েছে, উনি একদিক থেকে বের হয়ে গেল, ওনার যারা মেহমান নিয়ে গেল তারা আরেক দিক থেকে বের গেল। এই সব ঘটনায় আমরা খুবই ব্যথিত। আচ্ছা, আমি একটা তথ্য দিই। 295 আসনে জামাত তাদের প্রার্থী ঠিক করে নিয়েছেন, 5টা আসন রেখেছেন। ওই 5টা আসন কি আপনাদের দেবে? আমরা 300 আসনে করেছি। আচ্ছা, আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করছি এবং কার্যক্রম সব জায়গায় চলছে। এখন হলে সবাই যার যার ভাবে সে কাজ করবে। শিডিউল ঘোষণার পরে আমরা নির্বাচনী সমঝোতা করব, কোন প্রার্থী যোগ্য, কার জনপ্রিয়তা বেশি, তাকে আমরা সবাই সমর্থন করবো। 295 আর 5 আসনে এটা কিছু নাই। আমরাও 300 করেছি, ওনারাও 300 করে। আর 300 আসন তো আমরা 2018-তে করেছি, আমাদের তো আর নতুন কিছু নাই। এই 300-র কোনো যে একটা কি কয় ওটা কি বলার জন্য একটা একটা খুব আশ্চর্য কোনো বিষয়, এটা আমাদের কাছে মনে হয়। কারণ জোটবৃত্তি যখন আন্দোলন করছেন, জোটের ক্ষেত্রে আসন বন্টন হতে পারে কিনা? জোটই তো হয় নাই। নির্বাচনী সমঝোতা নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা একক প্রার্থী দেবো, আমরা ইসলামী দলগুলা একক প্রার্থী দেবো, 2 জন প্রার্থী ইসলামের দলে কোথাও থাকবে না। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জনাব সাঈদ খান, আপনার কোনো কথা থাকলে উত্তর দেবেন। প্রথমে আমার প্রশ্নটা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নিউ ইয়র্কে একটি গণমাধ্যমকে বলেছেন, জামায়াত ইসলামী লাইমলাইটে এলেও জনমনে এর খুব বেশি প্রভাব পড়েনি। যদিও আমি একটা ভোটের জরিপে যদি একটু দেখি, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 41.3% ভোটার বিএনপিকে ভোট দিতে চায়, আর জামায়াতের পক্ষে 30% বেশি ভোটার। তবে আগের তুলনায় আওয়ামী লীগের ভোট প্রায় 5% বেড়েছে। আওয়ামী লীগকে 18.80% মানুষ ভোট দিতে চায়, যা আগের তুলনায় প্রায় 5% বেশি। আর জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চান 4.1% ভোট। যদিও এই জরিপটা করেছে পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপ, যেহেতু আপনার কাছেও তথ্যটা নিশ্চয়ই আছে, তাহলে কি বা আমরা আগে দেখতাম জামায়াতের ভোট অনেক কম ছিল, তাদের জরিপে 30-এর উপর চলে গেছে, কিন্তু মির্জা ফখরুল বলছেন জামায়াত এত লাইমলাইটে আসার কথা না। জি, ধন্যবাদ আপনাকে। এখানে জরিপের যে জায়গাটি সেটি হচ্ছে 30%, 30.1 বা 4% জামায়াত ইসলামীকে ভোট দিবে। এখানে জরিপে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে 10,413 জনের উপর জরিপ করেছে। তো এখন এখানে কিন্তু আরেকটি আলোচনা আছে, সেটি হচ্ছে যে এই যে 30.4%, এটি হচ্ছে যে ওই যে কয়জনের উপরে জরিপ করা হয়েছে অথবা কাস্টেড ভোটের মধ্যে। তো যেহেতু এখন বাংলাদেশের গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারা, সেই ধারায় এতদিন 2 ধারায় বিভক্ত ছিল রাজনীতি। একটি আওয়ামী লীগ, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 2 ধারায় বিভক্ত ছিল। এখানে তৃতীয় অবস্থানে জামায়াতে ইসলামী ছিল। যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতিতে নেই, এক ধরনের সাংগঠনিক নিষেধাজ্ঞার মধ্যে তারা আছে, তো সেই জায়গায় এখানে কিছু মানুষ কিন্তু সাইলেন্স আছে। তো সাইলেন্স যে অংশটি, সেটি কিন্তু এই জরিপে উঠে আসেনি। টোটাল 10,000-এর মধ্যে 30% বা 31% মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিবে বলে চিন্তা করেছেন, এবং এর মধ্যে 40.1% বা 41.30% বিএনপিকে ভোট দিবে। এবং এর মধ্যেও কিন্তু 15% বা 18% মানুষ আওয়ামী লীগকে ভোট দেবার কথা বলেছেন, এবং এনসিপিকে 4.something ভোট দেবার কথা বলা হয়েছে। তো এখন প্রশ্নটি যেটি দাঁড়ায় যে এই জরিপটি কিন্তু সামগ্রিক জরিপ না, অবশ্যই না। সো দ্যাট যে কয়জনের উপরে জরিপ করা হয়েছে সেই কয়জনের মধ্যে একটি পারসেপশন এখানে দাঁড়িয়েছে। তার মানে এই জরিপের ফলাফল চূড়ান্ত ওভারঅল সকল জনগণের মতামতের কিন্তু একটা রিফ্লেকশন। এটা না হয় একসাথে এক পাশে রাখলাম সাইদ ভাই, ডাকসু নির্বাচনের যেই ফলাফল আমরা দেখলাম, শিবিরের জামাতের মাদার সংগঠন তো জামাত, তাদের ছাত্র শিবির সংগঠন, সেখানেও কি তারা কি লাইমলাইটে আসার সুযোগ হয়েছে? সেখানে তো তারা তো ছাত্র শিবির নামে নির্বাচন করেনি, সেখানেও তো তারা এক ধরনের কৌশল অবলম্বন করেছে। তারা সম্মিলিত ছাত্র
পরিষদ নামে বা এরকম কোনো একটা নামে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছিল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে তারা নির্বাচন করেছে। তারা কিন্তু নিজেদের নাম প্রকাশ করে এই রাজনীতিটুকু করেনি। সেই জায়গায় ওইটার সাথে ইন্ডিভিজুয়াল চিন্তা তো মনে হয় ইন্ডিভিজুয়াল না ইন্ডিভিজুয়াল আপনি সাংবাদিকতা করেন বা আমি সাংবাদিকতা করি বা যারা রাজনীতি করে চিন্তা না, সকল শিক্ষার্থী তো আসলে রাজনৈতিক পরিচয় নাও জানতে পারে। এখানে তো রাজনৈতিক পরিচয় হাইড করা হয়েছে এবং প্যানেলটি সেট করা হয়েছে কিছু, আপনি দেখেন কিছু বাম সংগঠন থেকেও আনা হয়েছে, আবার ছাত্রলীগের পদধারীদেরকেও আনা হয়েছে। ওই নির্বাচনে কিন্তু ছাত্রলীগের একটি বড় ভোট যোগ হয়েছে এবং নির্বাচনের ব্যালট ছাপানো নিয়ে একটু বলতে চাই, ইন্টারাপ্ট করতে, সেটা হচ্ছে ছাত্রলীগের ভোট জগন্নাথ হলে দিল না কেন? জগন্নাথ হলে এখানে আসলে মাইনরিটিরা কখনোই এরকম সাম্প্রদায়িক কোনো শক্তির কাছে কিন্তু নিরাপদ মনে করে না তারা। তো আপনার যে প্রশ্নটি ছিল যে জামাতের জনসমর্থন বেড়েছে কিনা, জামাতের কিন্তু এই 10,000-এর মধ্যে 30% মানে 3,000, এটি কিন্তু আসলে আপনি ওভারঅল হিসাব করে দেখেন এটি কিন্তু জনসমর্থন বাড়েনি। হ্যাঁ, আপনি যোগ করলে সেই 8 থেকে 10%ই আছে। হ্যাঁ, এখন অনেকে অনেকভাবে বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের ভোটটি কই? সেই গুপ্ত যে ভোটটি, যেটি গোপন, যারা প্রকাশ করেনি বা যারা এখনো সিদ্ধান্ত নেয়নি, জরিপে কিন্তু একটি অংশ বেরিয়ে এসেছে তারা এখনো সিদ্ধান্ত নেননি যে কাকে ভোট দিবেন, সেই অংশ যোগ করতে হবে। এই ভোটারটা কিন্তু বিএনপিতে ভাগ হবে, ভোটের সময় কিন্তু বিএনপিতে ভাগ হবে। তারা কিন্তু এই 40%-এ 10-12% বেড়ে যাবে সেখানে। এবং এই যে 30%টি এখনো দেখছেন না, বাঙালির কিন্তু গোল্ডফিশ মেমোরি, আপনার 1 বছর আগের মেমোরি মনে থাকবে না। ফ্লো যখন উঠবে তখন দেখবেন যে গড্ডালিকায় গা ভাসিয়ে অনেকেই জোয়ারে বাতাম তুলে দিবে। সেটা বিএনপির দিকেও যেতে পারে, জামাতের দিকেও যেতে পারে। হ্যাঁ, সেটা বিএনপি যে কারোর দিকে যেতে পারে। তবে মোটামুটি ধরে নেওয়া যায় যে ফ্লো যেদিকে বেশি থাকে বাঙালি ওই দিকে ছুটে যায়। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। যেতে চাই বিরতির পরে আশরাফ আলী আকনের কাছে। আশরাফ আলী আকন, ভোটের জরিপে যেটা বলছিলাম যে জামায়াতের 30%, সেই ভোট 30% কি আসলে ইসলামী আন্দোলন সহ কিনা? এদেশে বহুত জরিপ হয়, এক একটা দলের ইন্ধনে এক একটা জরিপের ফল প্রকাশ করা হয়। এইটার কোনো ওইভাবে কোনো সত্যিকার ভিত্তি নাই। কারণ 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগ বলছিল বিএনপি 10টা আসন পাইবে, বলছিল না? ওনারও অনেক জরিপে, কিন্তু বিএনপি সরকার গঠন করলো। কাজে এই জরিপ এগুলো ফেক নিউজ, অনেকটা ফেক নিউজ, একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য এইসব কাম এরা করে, কোনো জায়গায় কিছু সুবিধা পাইয়া। কাজে এগুলোর আমরা কোনো মূল্য দেই না। কোন জরিপকে মূল্যায়ন, কোনো জরিপ, ওনারা জরিপ করছে 10,000, আমরা তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে জরিপ করি, সেখানে ইসলামী আন্দোলনের কথা আসেনি, সেই জন্য বলছি। আইছে 3.7। ও 3.7 আসছে। 3.7 আইছে, আগে ছিল 2.6, মানে আপনাদেরও বেড়েছে। 3.7। কেউ কেউ লেখেছে সবাইটাই কমছে, নিচে গেছে, এইটা একটু বাড়ছে। এইটা হলো ওনাদের জরিপে, আর আমাদের তো কোনো নিউজ। আপনাদের জরিপে কত পাবেন বলে মনে হচ্ছে? এই দেখা যাক, কিন্তু চলছে তো জনমত আমরা করতেছি। আমরা আরো ফাইনাল ছাড়া শিডিউল ঘোষণার আগে বলা আমরা এটা করতে চাই না। আল্লাহর রহমতে মানুষ একটা পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, কালো টাকা, পেশি শক্তি মুক্ত, হ্যাঁ, ভোট ডাকাতি, ভোট জালিয়াতি মুক্ত একটা সংসদ চায়। এইটার জন্য আমরা আন্দোলন করছি। একটা প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। আপনারা যেটা দাবি করছেন, 5 দফা দাবিতে আপনারা মাঠে আছেন। নির্বাচন পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, প্রতীক জটিলতা, এই বিষয়টাকে তারা গ্রাহ্য করছে না। নির্বাচন কমিশন তারা বলছে তারা নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন করবেই। এই আদালতে যেহেতু সংবিধানে নেই পিয়ার পদ্ধতিটা, তাহলে তারা এই বিষয়টাকে জটিলতা মনে করছে না। শোনেন, যদি তাই হয় তাহলে আপনাদের ওনাদের আমি জানি তো, ঐক্যমত্য কমিশনের প্রায় মিটিং আমি থাকি। আমি নির্বাচন কমিশনের কথা বুঝছি, নির্বাচন কমিশনের সাথে আমরাই করছি এবং নির্বাচন কমিশনকে আমরা কিন্তু তার নাম প্রস্তাব করছি। একটা আমাদের দুর্ভাগ্য, উনি প্রথম বলছে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা খুব সহজ পদ্ধতি, আমরা তো আর্মি, পুলিশ, আনসার করতে হয় না, খুব সহজ পদ্ধতি। আবার কিছুদিনের মধ্যে, হ্যাঁ, কোত্থেকে কোন ইঙ্গিতে উনি বলছে এইটা তো সংবিধান নাই। তো সংবিধান আছে, সংসদ নির্বাচন পদ্ধতির কথা সংসদে বলা আছে সংবিধানে। এটা পিটিপি হবে না পিয়ার হবে, সংসদ নির্বাচন হবে, কিন্তু এখানে তো কোনো পদ্ধতির কথা বলা নাই। সেই হিসাবে 105টা দেশে পিয়ার আছে, 91টা দেশে।
এবং অনেক উন্নত দেশ হলো 34টা, তার মধ্যে 25টা দেশে পিয়ার আছে। ইউরোপিয়ান রাশিয়া থেকে 18টা দেশ ভাগ হয়েছিল, তার মধ্যে 15টা দেশে পিয়ার আছে। এবং অনেক উন্নত, মনে করেন তুরস্ক, তারপরে ব্রাজিল, তারপরে হলো সাউথ আফ্রিকা, হ্যাঁ, তারপর হলো এই যে সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, হ্যাঁ, সুইডেন থেকে শুরু করে অনেক উন্নত দেশে আপনার 2টা নোংরা দেশে পিয়ারের কথা খালি কেউ কেউ ভাইরা যারা পিয়ার সহ্য করে তাদের কথা নেই। একটা হলো ইসরায়েল আর হলো নেপাল। এই নেপাল কিন্তু এই যে তুরস্কে যে পিয়ার, সুইজারল্যান্ডে পিয়ার, ডেনমার্কে, এই কথাগুলো কিন্তু আনে না। আর ইসরায়েল তো কোনো রাষ্ট্র না, একটা অবৈধ রাষ্ট্র, একটা জারজ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র। এই ইসরায়েলের কথা নেন পিয়ার আছে। আচ্ছা, এরপরে আনেন নেপাল। নেপালে যে সরকার পরিবর্তন হয়েছে তো পিয়ারের কারণে, দুর্নীতির কারণে। এই অলিটলি যেগুলো গেছে, এই দেখেন না বাণিজ্য মন্ত্রী পিড়াইয়া পানির মধ্যে ফেলাইছে না। এই যে সরকার, এই নেপালের পরিবর্তন, এটা কিন্তু পিয়ারের কারণ না, এটা হলো দুর্নীতির কারণে। এই দুর্নীতির কারণে তো সরকার পরিবর্তন ইংল্যান্ডে হয়েছে, সেখানে তো পিয়ার নাই, সেখানে পিটিপি। সেখানে তো জাপানেও তো এই পরিবর্তন হয়েছে, তারপরে পাকিস্তানেও তো পিয়ার নাই, সেখানেও তো পরিবর্তন হয়েছে। কাজে এই জন্যে পিয়ারটা হইল এই সারা একটা 53 বছর যা পাই নাই, 53 বছর যা দেখি নাই, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একটা হয়েছিল 91 সালে ওই এরামলে আপনার জাস্টিস শাহাবুদ্দিনের সময়। তখন কিন্তু আওয়ামী লীগ বলছে এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। আবার 96 সালে মোটামুটি ভালো হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা গেছিল, বিএনপি বলছে এখানে স্থূল কারচুপি হয়েছে। কাজে কোনো একটা নির্বাচন মানে সকল দলের সম্মতিকের মধ্যে গ্রহণযোগ্যতা কিন্তু এখন কখনো পাই নাই, এই 53 বছরে পাই নাই। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাই এই যে ঐক্যমত্য কমিশন একটা ওই ঐক্যমত্য জুলাই সনদের পটভূমিকে একটা কথা লিখছেন। আমরা কি লিখছেন যে 53 বছরের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে এর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই। এটা কিন্তু পটভূমিতে। ধন্যবাদ। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু সাইদ ভাই বলেছেন আপনারা ঐকমত্য কমিশনে আলোচনা করছেন, আবার পিয়ার পদ্ধতি নিয়ে আবার রাস্তায় নামছেন। ডাবল স্ট্যান্ডার্ড কেন? ওনারাই কিন্তু আমাদের রাস্তায় নামিতে বাধ্য করেছেন। এই ঐক্যমত্য কমিশন নামে ঐক্যমত্য, কিন্তু অন্য জায়গা থেকে তারা বায়াস, এটা প্রমাণ হয়েছে। তারা বলছে আমরা আপনার একটা লিখিত চিঠি দেন আমাদের বরাবরে যে আমরা পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনার জন্য। আমরা লিখিত দিলাম, সেখানে 31টা দলের মধ্যে 26টা দল, কেউ হাপার হাউসে চায়, কেউ লোয়ার হাউসে চায়, 26টা দল আমরা পিয়ারের পক্ষে। অথচ এই বিষয়টা উনি আলোচনায় আনলেন না। আজকে আনবেন, কালকে আনবেন, পরশু আনবেন। হ্যাঁ, আমাকে অনুরোধ করে এইটা তো আমাদের উপর থেকে বড় চাপ আছে, এই জন্য আমরা এটা আলোচনা আনি না। মানে আপনারা কি ঐকমত্য কমিশনও থাকবেন, আন্দোলনও করবেন, বিষয়টা এরকম? আলোচনায় আমরা তো সমঝোতার জন্য আলোচনা চালাই যাব যতটুকু পারি। যদি ওখানে যদি শুরু হয়, ওখানে যদি সমাধান না হয়, তখন তো আমরা জনগণের স্বার্থে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং শতভাগ মানুষের জনমতের প্রতিফলন ঘটানোর জন্য আমরা এই যে আপনার কি বলে পিয়ারের দাবিতে আমরা সেখানে পরিষ্কার বলছি যে আপনারা এইটার পক্ষে একটা গণভোট দেন। যদি আমরা গণভোটে জনগণ না চায়, আমরা পিয়ারের দাবি তুলবো না। আর আপনারা গণভোটও দেবেন না, আলোচনায় গণভোটই যদি না দেয় তাহলে কি করবেন? হ্যাঁ, গণভোটই যদি না দেয়, না, এদেশে তো সকল সমস্যার সমাধান তো রাজপথে হয়েছে। মানে আপনারা রাজপথে থাকবেন, সংসদে, এই সরকারের দিয়ে তো কোনো সমস্যার সমাধান হয় না। এরা খালি জটিলতা সৃষ্টি করছে। এই সরকারগুলি, এই যে ইউনূস সাহেব যে 100 লোক নিয়ে বিদেশে গেল, এই কাজটা কিন্তু ভালো করছেন। আর বারবার খালি নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন হবেই। উনি তো ঘোষণাই করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এত ঢোলপিটান দরকারটা কি? নির্বাচন কেউ বানচাল করতেছিলেন, দলের বারবার নির্বাচনের কথা বলছিলেন, তিনি তো ঘোষণা দিতেই পারে না। এত বারবার বলবে ওনার ওই যে প্রেস সচিব অমুক সমুক এই তারিখে নির্বাচন হবে, এইটা তো একবার করলেই হয়। বারবার বলার মধ্যে কি ডাল মে কুচ কালা হয়, কালা হয়। সাইদ ভাইয়ের কাছে যেতে চাই। সাইদ ভাই, এখন নির্বাচন কমিশনকে তারা বলছেন একটা পক্ষ অবলম্বন করছেন এবং সরকারকেও একটি পক্ষ অবলম্বনের অভিযোগ করছেন। জামায়াত সহ এই জোট বলছি, তারা তাদের যে একই দাবিতে একমত এই করছেন। কিন্তু আমরা বিএনপিকেও দেখেছি শুরুর দিকে যে সরকারের মধ্যে একটা মানে একজন নিরপেক্ষ নয়, এরকম একটা অভিযোগ আমরা দেখেছি বিএনপি। কিন্তু লন্ডনের বৈঠকের পর বিএনপির সেই বক্তব্য আর দেখছি না। আপনি কি দেখছেন আসলে ওনাদের অভিযোগটা কি? আসলে নির্বাচন কমিশন কারো পক্ষ নিচ্ছে বা সরকার কারো পক্ষে নিচ্ছে, বিষয়টা এরকম? ওই যে এখানে ওনাদের পক্ষে যদি একটা কথা বলে ডালমে কুচ কালা হয়, এই কালাটা তো ওনারাই, হ্যাঁ ওনারাই এই কালাটা, এর ভেতরের কালা কোন বলতেছে সরকার, আমরা তো বলি নাই। বারবার নির্বাচন একবার বললেই তো উনি পিয়ার বলতেছে। পিয়ার জিনিসটা ওনারা বোঝেন কিনা আমি জানি না। পিয়ার ওই সব দেশে আছে যে সব দেশে বহু ট্রাইবেল জনগোষ্ঠী থাকে, সেই
ছোট ছোট ট্রাইবাল জনগোষ্ঠীকে মূলধারায় মানে মূলধারার অংশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু পিআর পদ্ধতিতে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসা হয়। আপনি একটি জিনিস দেখেন, তুরস্ক নেপালেও কি এরকম ট্রাইবাল আছে? তুরস্ক নেপালেও অজস্র, নেপালে তো 8টা না 10টা ট্রাইবাল আছে। তুরস্কেও কিন্তু একই সংস্কৃতির না, তুরস্ক 2 মহাদেশে পড়েছে, 2 ধরনের সংস্কৃতি, ইউরোপ এশিয়া। হ্যাঁ, তো সেই জায়গায় এই ট্রাইবাল জনগোষ্ঠীগুলোকে মূলধারায় একীভূত করবার জন্য কিন্তু পিআর পদ্ধতিতে ওই জায়গায় নির্বাচন হয়। বাংলাদেশে কিন্তু এই 56,000 বর্গমাইলের বাংলাদেশে এক ধরনের সংস্কৃতি, সবাই কিন্তু বাংলায় কথা বলে, সো দ্যাট এখানে একেবারে ট্রাইবাল জনগোষ্ঠী বলতে ওইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে মূলধারার জনগোষ্ঠী থেকে, সেটি নাই। এখন ওনারা নিজেদেরকে ট্রাইবাল মনে করে, যে ধর্মীয় অজুহাত বা ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে তারা নিজেদেরকে ট্রাইবাল মনে করে। সেই জায়গা থেকে সংসদে ওনাদের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য ওনারা এই পিআর পদ্ধতির কথা বলছেন। আর 31টি দলের কথা বলছেন, সেই 31টি দল 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকগুলো রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, ওনারাও সৃষ্টি হয়েছেন একটি দল ভেঙে। তো এই 31টি দলের মধ্যে একেবারে জামাত ইসলামীকে বাদ দিলে সংসদে গত 53 বছরে কোনো প্রতিনিধিত্ব কারোর কোনো দলের ছিল? হ্যাঁ, হয়তো এরা ভোট হলে এরা সর্বোচ্চ ভোট পেতে পারেন, এই 31 দল, বা চরমোনাই পীর সর্বোচ্চ ভোট পেতে পারেন, বা জামাত ইসলামী সর্বোচ্চ ভোট পেতে পারেন, আবার 0 ভোটও পেয়েছেন। এরকম এই 31 দলের মধ্যে এরকম দলও আছেন। সুতরাং ওনারা চাচ্ছেন কি, ওনারা জনগণকে ভয় পাচ্ছেন, জনগণের রায় ওনাদের পক্ষে যাবে না। হ্যাঁ, ওনাদের এক ধরনের, ওনাদের তো রেজিমেন্টেড পলিটিক্স, ওনাদের প্রত্যেকটি আসনে দেখা যায় 2000-5000 করে ভোট আছে, কিন্তু সেই ভোট কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে প্রতিনিধিত্ব করার নিশ্চয়তা বিধান করে না। এই কারণে ওনারা চাচ্ছেন কি, জনগণকে বাদ রেখে দলের একেবারে পলিসি লেভেলের হাতে এমপি পদগুলো জিম্মি করে রাখা। যে ওনারা 1% ভোট পেয়েছে, তার মানে 3 জন এমপি হবেন। কোন 3 জন এমপি হবেন? ভোট দিবেন গরুতে, এমপি হবে গাধা, বিষয়টি এরকম। এই পিআর পদ্ধতির ভোটের মাধ্যমে জনগণ তার কাঙ্ক্ষিত নেতৃত্ব কিন্তু নির্বাচনের সুযোগ পায় না। ধরে নিলাম সেটিও বাদ দিলাম, তাহলে স্বতন্ত্র প্রার্থী হবে কি করে? স্বতন্ত্র প্রার্থী তালিকা কে দিবে? স্বতন্ত্র তো আর কোনো জোট না, স্বতন্ত্র তো কোনো দলের না। সো দ্যাট জনগণকে তাদের মানে একেবারে মতামত প্রকাশের যে একমাত্র মাধ্যম ভোট, তার প্রতিনিধি বাছাই করা, সেই জায়গাটির জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে পিআর পদ্ধতি। এটি পিআর কিছু না, এটি জনগণের পার্লামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা ওনাদের উদ্দেশ্য না। কারণ ওনারা যারা কোনোদিনই পার্লামেন্টে যেতে পারেননি এবং ভবিষ্যতেও যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জনগণ জানেন, জনগণের সাথে ওনাদের সেই সম্পর্কটি তৈরি হয়নি, যেই কারণে ওনারা এই পিআর পদ্ধতির মাধ্যমে 2টি 3টি বা 4টি 5টি আসন পাওয়ার জন্য এটি করছেন। আবার দেখেন, ওনারা 300 আসনে প্রার্থী দিয়েছেন, প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠে কিন্তু প্রচলিত পদ্ধতির ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আবার রাজপথে এসে বলছেন পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না। আবার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাজপথে মাইক ভাড়া করে মাইক টাঙিয়ে হুঙ্কার দিচ্ছেন, আবার ওনার সাথেই কিন্তু আমেরিকা সফর করছেন। এটি কোন ধরনের ডাবল স্ট্যান্ডার্ড? আবার অন্যদিকে যে এবার যদি ইসলামপন্থীদের ভোট দেয়া না হয় তাহলে এটা গাদ্দারি হবে, নানান ধরনের ধর্মীয় ফতোয়া ওনারা মাঠে চাচ্ছেন। আসলে বিষয়টি কি, মোটা দাগে পিআর কিছু না, ওনারা সংসদে ওনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্যই এই কাজগুলো করছেন। আদার্স আপনি দেখেন গত 53 বছরে ওনাদের একটাই, ওনার দল, আমার যে সহ আলোচক শ্রদ্ধেয় বড় ভাই, ওনার দলের একজন ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া আর কোনোদিন কেউ সংসদে গিয়েছে, কোথাও গিয়েছে? একজন ইউনিয়ন চেয়ারম্যান ছিল, ওনার বাড়ির পাশে গোলাম সরের হিরো। আচ্ছা, একজন এইভাবে কথা বলে, উনি একজন সাংবাদিক হিসাবে একজন ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া ওনার দলের কোনোদিন কেউ হয়েছে? 91 সালে একজন আমাদের এমপি হচ্ছে মাওলানা ওবায়দুল হক। সেই জায়গা থেকে আপনি দেখেন ওনার দলে ফ্যাসিস্ট রুস্তুম আলী ফরাজি, আমার এলাকার, শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করে পার্লামেন্টে ছিল, সে কিন্তু ওনার দলে যোগ দিয়েছে। ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বগল দাবা করে এই আওয়ামী লীগকে ওনারাই কৌশলে নানানভাবেই করছেন। ওনার দলে কতজন আওয়ামী লীগের যোগ দিয়েছেন এ পর্যন্ত প্রকাশ করেছেন? বিএনপি থেকে চাঁদাবাজির দায়ে বহিষ্কার হওয়া লোকও ওনারা নানান কৌশলে যোগ দিয়ে ওনাদের দল ভারী করার চেষ্টা করছেন। মূলত কি জানেন? মূলত হচ্ছে নিজেদের যে জনবিচ্ছিন্নতা, সেই জনবিচ্ছিন্নতাকে পাশ কাটিয়ে ওনারা সরকারের পার্ট হতে চাচ্ছেন। এটি হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য। ধন্যবাদ। আমি একটু যাই যে আশরাফ আলী আকন কয়েকটা অভিযোগ তুলেছেন।
আপনার প্রথম হচ্ছে আপনার ধর্মকে পুঁজি করে রাজনীতি করছেন, বিএনপি থেকে বহিষ্কৃত যারা হয় তাদেরকে আপনারা দলে নেওয়ার চেষ্টা করছেন, জনগণের সাথে সম্পৃক্ততা নাই দেখে আপনারা পিআর পদ্ধতির চাচ্ছেন যাতে সংসদে আপনারা একটা প্রতিনিধিত্ব করতে পারেন। অহংকারই পতনের মূল। এই দেশের ভোট কিন্তু পরিবর্তনশীল, ভোট কিন্তু স্থায়ী কেউ না। আপনি মুসলিম লীগ 47 সালে ক্ষমতায় গেছিল না, 54 সালে ওই মুসলিম লীগ পতন ঘটাইয়া মানুষ ভোট দিয়েছে আপনার কি কয় যুক্তফ্রন্টকে। যুক্তফ্রন্টের জনগণ আঁকা পূরণ না করতে ভোট দিয়েছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের পতন ঘটাইয়া ভোট দিয়েছে বিএনপিকে, বিএনপির পতন করে ভোট দিয়েছে জাতীয় পার্টিকে, দিয়েছে না? তাহলে এই যে বড় দল, জাতীয় পার্টিকে তো কেউ ভোট দেয়নি। না না, ওই সবাই তো তাই। শেখ মুজিবকে ভোট দিয়েছিল 73 সালে, তো ভোট চুরি করছিল উনি। কিন্তু এমনি করে 53 বছরের মধ্যে কখনো একটা বিএনপি বারবার ঘন ঘন এসেছে না, এইগুলা 53 বছরের মধ্যে এই দেশে কখনো একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কখনো হয় নাই। এটা হলো মূল কথা। একটা কার্যকর ভোট পায়নি, 91 সালে তো বলছে সুখকাশি হয়েছে, আবার 96 সালে যখন আওয়ামী লীগ তখন বলছে স্থূলকাশি হয়েছে। কাজে এই যে ঘটনাটা, আমরা চাই এইভাবে পার্লামেন্টকে কলঙ্কিত করা। আপনার পার্লামেন্টে কোনো প্রতিনিধিত্ব কোনোদিন ছিল না। 96 সালে ছিল গোলাম সাহেব হিরো, ওই যে ম্যান অফ পাথরঘাটা। তারপরে ছিল 91 সালে ছিল মৌলানা ওবায়দুল হক, ম্যান অফ সিলেট। এটা তো সুস্থ না। আর আমাকে দল তো নূতন দল, আমরা দলেই গঠন করছি, মূলত কার্যকরী দল গঠন করছি 91 সালের দিকে, এই শাসন আন্দোলন 27 সালে। কিন্তু ওইটা ছিল জোটবদ্ধ, সাইদি সাহেব ছিল, অমুক অমুক সব মিলে ছিল। কিন্তু ওইটাকে আমরা একক নেতৃত্বে আনি হলো 91 সালে। সেই দল গুছাইতে সময় লাগে না। আর আমরা তো জনগণকে সাথে নিয়ে, ওনারা তো দল গঠন করছে রাষ্ট্রের টাকা দিয়া, এরশাদ দল গঠন করছে রাষ্ট্রের টাকা দিয়া, সেনাপ্রধান থেকে দল গঠন করছে, এরশাদ সেনাপ্রধান থেকে রাষ্ট্রের টাকা দিয়া। আর আমরা তো জনগণকে সংগঠিত করে আমরা দল গঠন করছি। রাষ্ট্রের টাকায় দল গঠন করছে, টাকা পাইছি কোথাও নেই। উনি তখন সেনাপ্রধান ছিলেন, ওখান থেকে সব সুবিধা পাবে। রাজাকারকে নিয়ে রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানাইছে, শাহজিজ একজন রাজাকার, তাকে উনি প্রধানমন্ত্রী বানাইছে, আব্দুল আলিম একজন রাজাকার, তাকে উনি মন্ত্রী বানাইছে, জামাত রাজাকার মানবাধিকার অপরাধী, তাকে নিয়ে মন্ত্রী বানিয়া তাদের স্বাধীনতা দেশের পতাকা তাদের উপর লোক ছিল না। সে এইভাবে সুবিধাবাদীদেরকে নিয়ে, তারপরে এদেরকে নিয়ে পরিষদ আছে, সার্টিফিকেট আছে। কিসের সার্টিফিকেট? কিসের সার্টিফিকেট? মিথ্যা কথা বলে যুদ্ধ করেছেন আপনারা, এর সাথে বসা যায় না। উনি একটা সাংবাদিক হয়েছে, 14 সালে নির্বাচনে গেছি একটা দলের মধ্যে মিথ্যা, উনি একটা সাংবাদিক, ওনার মধ্যে একটা অযাচিত লোক, একটা মিথ্যাবাদী, সাংবাদিকের নামে কলঙ্ক। এটা তো মূর্খ, চরম মূর্খ। আপনি তো ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনা দালালি করেছে, আপনার চরমনাই পীর শেখ হাসিনা দালালি করেছে, দিল্লির টাকায় আপনারা রাজনীতি করেছেন। আপনার কাছে হাত জোড় করছি, ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আকন ভাই, ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। আর উনি অসভ্য, ব্যক্তিগতভাবে কিভাবে কথা বলে, কিভাবে কথা বলে প্লিজ। একটা দলের পক্ষ থেকে সাংবাদিকতা করে উনি, দলীয় সাংবাদিক উনি। প্লিজ আপনি কি দলের প্রতিনিধি? আপনি তো আওয়ামী লীগের দালাল, আপনার দলের কথা দালালি করেছেন, আপনি তো রাইট দালাল, জি আমি রাইট দালাল, জি দিল্লির টাকায় চরমনাই রাজনীতি করে। আমি মনে হয় সাংবাদিক পকেটে থাকে, একজনের পকেট কত বড়? আপনার মত সাংবাদিক থাকে, প্লিজ প্লিজ আপনাদের মতো প্লিজ প্লিজ। আসলে এখন আপনার দলের অবস্থান বলেন যে সামনে নির্বাচনে আপনারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছেন কিনা, যে আন্দোলন প্রশ্ন আসে না। আমরা বলছি পিআর হইলে ডিসেম্বরে নির্বাচন করতে রাজি আছি আমরা, কিন্তু পিআর কেন চাই? পিআর হইলো 91 দেশে পিআর আছে, এই দেশের মানুষ পিআর চায়। বদিউল আলম প্রথম একটা জরিপ করছে, তাতে উনি লেখছে 71% মানুষ পিআর চায়। আবার কয়েকদিন পর 4-5 দিন বসে হ্যাঁ পিআর চায়, কিন্তু এটা বাস্তবতা মহা সংকটে পড়বে দেশ। এটা হলো বদিউল আলম সাহেব বলেছেন। এখন এই পিআরের উপরে আজকে যে একটা এই আপনার টকশো করে আসলাম, সেখানে 2জন বিজ্ঞ সেখানে আলোচক ছিল,
সেখানেও তারা বলছে পিয়ারটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি। হ্যাঁ, কিন্তু আমার কাছে সময় নেই আসলে। এখন একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির জামায়াত ইসলামী, তিনি নিউ ইয়র্কে বলেছেন, অনেকে বলে জামাত ক্ষমতায় এলে ভারতের হামলা আশঙ্কা রয়েছে, আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে, ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল, তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। এই সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতায় যুদ্ধ করবে। সেই 50 লাখ যুবকের মধ্যে আপনারাও আছেন কিনা, আপনার দলে কেউ আছেন? এটা উনি বক্তব্য সেটা ওনার কাছে প্রশ্ন করবেন, এটা আমি জানি না। এই বক্তব্য আমাদের কি কয় আপনার এই যে ঐক্যমত্য আমরা যেটা পড়েছি নির্বাচনী সমঝোতা, এই টেবিলে আমাদের যৌথ নিয়ে আলোচনা হয় নাই, এটা ওনার বক্তব্য, এটা ওনার কাছে আমি জিজ্ঞাসা করবেন। জি, ধন্যবাদ। একটু সাইদ খানের কাছে একটু যেতে চাই। সাইদ খান, চট্টগ্রামে জামায়াত ইসলামীর আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন, 19 সেপ্টেম্বর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয় হবে, জামায়াত ইসলামী সরকারি দল হবে, বিএনপি বিরোধী দলে যেতে হবে। যেতেই পারে, গণতন্ত্রে যদি বিশ্বাস করেন যে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। সেই জায়গায় তার আগে তো ভোটটি হতে হবে। ভোটের জন্য তো সবচেয়ে বড় অন্তরায় ওনারা হয়ে দাঁড়িয়েছেন। ওনারা পিআর ছাড়া নির্বাচনে হতে দেবেন না, নির্বাচন করতে দেবেন না। তো ভোটের মাধ্যমে সরকার যে কেউ গঠন করুক, ওয়েলকাম, এটি নিয়ে তো আর আমাদের কোনো আপত্তি নেই। একজন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিতে চাই, সেই ভোটটি অনুষ্ঠানের জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার, আমি মনে করি এই রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দল, সবগুলো যারা জুলাই গণ অভ্যুত্থানের স্টেক, তারা যেন এক জায়গায় আসা, অন্তত ভোটের প্রশ্নে। ভোটটি হলে কে সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত জনগণ দেবে। সেজন্য ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার রাজনৈতিক দলগুলোর, এবং নির্বাচন কমিশনকেও সহযোগিতা করা উচিত সবগুলো রাজনৈতিক দলের। এবং যারা সহযোগিতা করবে না তাদের মধ্যে এই যে বড় ভাইয়ের সুর মিলিয়েই বলতে চাই, ডালমেকুস কালা হয়, সেই কালা তাদের মধ্যেই আছে। হ্যাঁ, যারা এই জনগণকে রাষ্ট্রের পার্ট হতে দিতে চায় না। সুতরাং আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর মধ্যে বোধোদয় হবে এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানে শেষ করতে পারেন 1 মিনিটে। ব্যাপারটা হলো, ভাইয়ের সাথে তো আমার প্রথম পরিচয়, কিন্তু প্রথম ছুটেই ভাই একটা অসত্য তথ্য দিয়েছেন। আমি তো চ্যালেঞ্জ করলাম ওনার সাথে, উনি সাংবাদিক, এইটাকে ওনার সংশোধন করা দরকার। 14 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করি না, কয়েকবার বলেছেন। হ্যাঁ, বলছি। কাজে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে যে উত্তপ্ত যেটা হয়েছে ওনার কথার কারণে কিন্তু না তর্ক হোক, ঝগড়া হবে না, আমাদের তো তর্ক হতে হবে, তারপরে তর্কগুলো হতে হবে। আমরা ছোট দল, আমাদের ভোট নাই। সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার ঐক্যমত্য কমিশনের তো প্রতিদিনই কথা হয়, উনি বলছে যাদের ভোট নাই তারাই পিআর চায়। তাহলে এটা তো আপনাদের সুবিধা। তাহলে বোঝা গেল যে পিআর যদি আপনারা চান, আমরা তো বড় দল, তা আপনারা তো ক্ষমতা গেলেন গিয়া, আমরা তো নির্বাচনে যাইতে পারি, আমরা পাইলাম না ভোট, আমরাই তো ক্ষমতা দেবেন। তাই পিআর এত মাথা ব্যথা কেন? পিআর মাথা ব্যথা কেন জানেন? কেন? ওই যে লাল কুসমে কালাহায় একটা ঘটনা আছে, সেখানে ফখরুল ভাই আমাদের অভিযোগ ছিলেন। 10 দফা একটা চুক্তি হয়েছে কিন্তু ফখরুল ভাইয়ের সাথে আমাদের, ফখরুল ভাই এবং বরকতুল্লাহ বুলু, এই দুজনাই ছিলেন, আরও 4-5 জন। তা সেখানে ওনারা বললেন, হুজুর আসল কথা পিআর নিয়ে আসছিল, তখন অনেকক্ষণ কথা হয়েছে। সে বললেন যে পিআর হইলে আমাদের সেন্টারে তো কোনো ভোট আসবে না, ভোট আনে আমার ব্যক্তি প্রার্থী। আপনার তো একটা আদর্শের রাজনীতি করেন, আপনি বললে সব আমরা মুড়ি টুই যারা আছে সব চলে আসবে, কিন্তু আমার তো ওইটা আসবে না, আমার তো প্রার্থী ওখানে থাকা লাগবে, তাহলে ওই ভোটটা আনতে পারবে না সে। এই কথা বলেন যে এইটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে এই কারণে আমাদের পিআরটা বাস্তবায়ন করা কঠিন। উনি এটা বলতে, যাই হোক, আমরা যেটা বলতে চাই, সাংবাদিক বন্ধুগণ, বুদ্ধিজীবী, শিক্ষক, সবার সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা সংলাপ করেছি। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূত যেগুলো দেশে পিআর আছে তাদের রাষ্ট্রদূতদের সাথে আমরা বৈঠক করেছি, তাদের ভালো মন্দ সব কিছু আমরা দেখেছি। পিআরের কয়েকটা পদ্ধতি তো আছে, কাজে সেইটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে 53 বছরের মধ্যে যেটা হয় নাই, একটা কার্যকর সংসদ হয় নাই, দুর্নীতিমুক্ত দেশ হয় নাই, সন্ত্রাসমুক্ত দেশ হয় নাই। আপনার পার্লামেন্টটা ছিল একটা সাদাবাজদের, একটা দখলবাজদের, দুর্নীতিবাজদের একটা ক্লাব ছিল। এই ক্লাব দূর করার জন্য, এই ক্লাব দূর করার জন্য শোনেন, একটা কার্যকর সংসদ করার জন্য একটা ভালো মেধার প্রতিযোগিতা হবে পার্লামেন্টে, এবং শতভাগ মানুষের জনমতে প্রতিফলন হবে এই পিআরের মাধ্যমে। সেই আমরা চাই ইনশাআল্লাহ। এইভাবে আমার কথা হচ্ছে যে আমি ওনার বক্তব্যকে সমর্থন তখনই করি যখন বাংলাদেশের গণতন্ত্র উন্নত রাষ্ট্রের, যে সব রাষ্ট্রের সাথে উনি তুলনা করছেন, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র 200 বছর পিছিয়ে, সেই পর্যায়ে এখনো আমরা পৌঁছাইনি। দেখেন, একটি তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়ার জন্য
কত রক্ত দিতে হলো, জি। সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। আর বাংলাদেশে কোনো ট্রাইবেল জনগোষ্ঠী নেই, কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নেই, সেই জন্য সবাই পিয়ার মিলে একই পরিচয়, বাংলাদেশি, একই সংস্কৃতি। সুতরাং এখানে পিয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। উন্নত অসংখ্য বিশ্বের ধন্যবাদ। অর্থনীতি যেহেতু জি, আমরা তৈরি জি, করতে পারিনি, জি। এখনই আমাদের পিয়ারও আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। ধন্যবাদ, প্রচলিত সাইদ খান। পদ্ধতিতেই আবার আমরা ফেসিবাদকে ফিরিয়ে আনা। নতুন জি, পিয়ার মুক্ত নির্বাচন। আমরা চাই উন্নত সমৃদ্ধ ভাই, বাংলাদেশ please। গঠনে জনগণের অংশগ্রহণ আমি নিশ্চিত এক করাই মিনিট হচ্ছে কথা বলছি, সবচেয়ে এক বড় সেকেন্ড, এক সমস্যা। সেকেন্ড। জি। পিয়ার ছাড়া নির্বাচন ফেসিবাদের পুনর্বাসন। ধন্যবাদ। এই একটু লোক, এই দর্শক লোক। ধন্যবাদ। এই। দর্শক, এতক্ষণ ধরে আলোচনা ছিলেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিওজে যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠ, ছিলেন আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের আলোচনায়। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, চ্যানেলের সংলাপ ভালো থাকবেন। আগামীতে কাল একই সময়ে একই সময়ে দেখবেন চ্যানেলের সংলাপ অনুষ্ঠান।